পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব 11। দ্বিতীয় পরিচ্ছেদ। আমার হয়েছে যত জ্বালা এই দুই পোলাপান নিয়ে। একজন বাবার রাজকন্যা, খাওয়া দাওয়া বাপ থাকলে ঠিক না থাকল ফুরুত, আর এজন জমিদারের পুত্র যে সারাদিন টয়টি করে ঘুরা শিখছে। সোফায় বসে পুনমের মাথায় তেল দিতে দিতে বলছে রেশমা বেগম। রেশমা বেগমের কথায় গাল ফুলিয়ে পুনম বলল, আম্মু আব্বু কখন আসবে? তোর বাপের দাসী তো আমি, তার খবর নিয়ে বসে থাকব, তুই ফোন দিয়া জিগা। দুই মেয়ের কথোপকথনের মাঝে প্রবেশ করে চাঁদনী বেগম ও নিপা বেগম প্রবেশ করে। আসব। সেদিকে তাকায় রেশমা বেগম। আরে আপা আসো না, জিজ্ঞাসা করা লাগে নাকি তোমার বাড়িঘর? বসলেন চাঁদনী বেগম গম্ভীর স্বরে বললেন, সেটা তুই বললেও আমি জানি এটা আমার বাপের বাড়ি। তবে তুই মনে হয় আপার উপর রাগ করে আছিস। হাসল রেশমা বেগম পুনমের চুলের গোড়ায় তেল দিতে দিতে বলল, হঠাৎই এই কথা মনে হলো কেন আপা? এই যে কাল রাতের থেকে আনিস নেই, এত বড় বাড়িতে তোরা মা ছেলে মেয়ে একা থাকছিস কেন রে? আমাদের বাসায় কি যাওয়া যেত না? নিজের কাজ করতে করতে রেশমা বেগম জবাব দিল, সেরকম কিছু না আপা, উনি না থাকলে কোথাও যেতে ভালো লাগে না, আর মেয়ে ছেড়ে উনি থাকতে পারে না দেখে কোথাও যেত না, কিন্তু কাল রাতে চট্টগ্রাম যাওয়া অনেক জরুরি ছিল, এই জন্যে গেছে। রেশমা বেগমের হাত ধরল চাঁদনী বেগম। করুণ স্বরে বল, আপার রাগ করেছিস তোরা তাই না রে? না আপা, তোমার প্রতি আমাদের কোনো রাগ ছিলই না। আর তুমি যদি সেদিন ওনার সাথে বিয়েটা না দিতে আজ এই ভরা সংসার আমার হতো না। নানি মারা যাওয়ার পর আমরা দুই বোন নিঃস্ব অসহায়, আমার তো তোমরাই আশ্রয় দিয়েছে, সমাজে পরিচয় দিয়েছ। আপাটা যদি পচা শামুকে পা না কেটে সংসার করত মন দিয়ে, তাহলে দীর্ঘশ্বাস ছাড়ল রেশমা বেগম। নিপা বেগম মুখ কুঁচকে ফেলে রোজিনা বেগমের কথা শুনে। আম্মু তাড়াতাড়ি করো, ঘুম ধরেছে, ঘুমাব। পুনমের কথায় সবার ধ্যান ভাঙল। মেয়ের দিকে তাকায় রেশমা বেগম হুট করে পুনমের কাঁধে মাথা দিয়ে কেঁদে দিল। হচকচায় পুনম সামনে ফিরে উঠে মায়ের পাশে বসে ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে আম্মু? আমশরি আম্মু, আজ থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করব, সরিত। কাঁদো কাঁদো স্বর পুনমের। রেশমা বেগম তাকে জড়িয়ে ধরে বলল, আম্মাজান, আমি তোমার মা তাই না? আম্মাজান বলো না মা। জন্মগত না হলেও আত্মাগত তুমি আমার আম্মু। কে বলেছে শুধু জন্ম দিলেই মা হওয়া যায়? তাহলে হরত মুহাম্মদ এর দুধ মা হালিমার নাম কোথাও উল্লেখ থাকত না। আর মা হওয়া একটা অনুভূতি যেটা সবার থাকে না। নিউ আর বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। পুনমের কথা শুনে রেশমা বেগম কান্নার মধ্যেও হেসে দিল। সাথে নিপা বেগম ও চাঁদনী বেগমও হাসল। তাদের কথার মাঝে প্রবেশ করল রূপসা মুক্তি। মুক্তি জিজ্ঞাসা করল, কিসের কথা বলছো তোমরা? এই এমনিতে ওদের বললাম আজ থেকে আমাদের বাসায় থাকতে, আনিস না আসা পর্যন্ত। চাঁদনী বেগমের সাথে তাল দিয়ে রূপসাও বলল, বড় মা এটা একদম ঠিক কথা বলেছে। আজ থেকে আমাদের বাসাতেই থাকো না মামি। না রে মা, পরশু তোর মামা এসে পড়বে। তো পরশু চলে আসবে। এখান থেকে এখান পর্যন্ত মামা আসলেই চলে আসবে। মুক্তির কথা তাল মিলায় সকলে। তাই অগত রেশাম বেগম রাজি হয় আনিস সাহেবকে ফোন দিলে সেও না করে না, এমনিতে ওইখানে থাকলে তার চিন্তা কম থাকবে। দুপুরের খাবার আজ বাড়ির মেয়েরা করবে, শুধু পুরুষরা কেউ বাড়িতে নেই। বাড়িতে প্রবেশ করেই চাঁদনী বেগম পুনমকে জিজ্ঞাসা করে সে কি খাবে। বড় মা গরুর কাচ্চি করো, সাথে দই পাতো, জানো আম্মু অনেক সুন্দর করে দই পাততে পারে। কিরে রেশমা, এত গুণ কবে হলো? চল আজ 3 বোন মিলে রান্না করব। দইয়ের জন্য দুধ আনায় দারোয়ান দিয়ে। তাছাড়া বাদবাকি কাজ সারতে থাকে, গরুর দম কাচ্চি করবে। নিশা, রূপসা, রিমি, ঝিনুক, মুক্তি, পুনম সবাই একজোটে সোফায় বসা গল্প করছে। পূর্ব ও পর্শ এখনও স্কুলে আছে, 4টার দিকে আসবে। তাদের স্কুলে আজ ক্রিকেট টুর্নামেন্ট। দুইজন সেখানেই গিয়েছে। রান্নাঘরে কাচ্চি বসিয়ে অন্য রান্নার প্রিপারেশন করতে থাকে। আজ খাসির রেজালাও হবে। এই রেশমা পূর্ণ খাসি খায় রে? পিঁয়াজ কাটতে কাটতে জবাব দিল, না আপা, মেয়ে কিচ্ছু খায় না। খাওয়ার মধ্যে খায় গরুর মাংস, চিংড়ি, ইলিশ মাছ, এই ছাড়া আর কিছু খায় না। এই জন্যই তো তোমার ভাই সারাবছর গরুর মাংস রাখে। এমন হলে তো চলবে না রেশমা, ওর শরীর এমনিতে দুর্বল, সবকিছু খাওয়া লাগবে।
নিপা বেগমের কথায় রেশমা বেগম বল, খায় না আপা, মন মতো না হলে সারাদিন না খেয়ে থাকে। আর বলিস না, নিপা তো ড্যারামি এদের রক্তে আছে। তাল মিলায় নিপা বেগম। রেশমা বেগম বিরোধিতা করে বল, না আপা, আমার মেয়েটা লক্ষ্মী আছে। ওরে আমার মেয়ে পাগল রে। আচ্ছা মানলাম তোর মেয়ে লক্ষ্মী। আরও কতশত কথা হয় তিনজনের মধ্যে। রেশমা বেগম গ্রামের থাকাকালীন স্বামী মেয়ে ছেলের পাগলামির কথা বলে। আপু, সেদিন যে তোমার স্টলে যেই লোকটা আসল, সে কে, তাকে চিনো? কে রে? রূপসা বলতে পুনম আবার বল, আপু, ওই যে যাকে কোল্ড কফি করে খাওয়ালে আবার ভাইয়া গানও গাইল। পুনমের কথা শুনে মুক্তি মুচকি হাসল। রূপসার বাহুতে ধাক্কা মেরে বল, ইনি আমাদের রূপসার পার্সোনাল ম্যাজিস্ট্রেট। ও একজোটে বল পুনম, নিশা, রিমি, ঝিনুক। লজ্জা পেল রূপসা। পুনম হায় হায় করে বলল, আপু দেখি লজ্জাও পায়। আপু, তোমার ছবি তুলে ওই ভাইয়াটাকে পাঠাতে হবে। মার খাবি পূর্ণ। উহু, দাঁড়াও, আমি পাঠাচ্ছি। বলেই দাঁড়িয়ে রূপসার ছবি তুলে রূপসা পুনমের পিছু দৌড়ায়। পুনম আগে দৌড় দেয়। এবার পুনম নিশার দিকে ফোন ফিক্কা মারে। রূপসা এবার নিশার দিকে দৌড়ায়। ড্রয়িং রুম জুড়ে বোনদের হাসির কলতান ভেসে ওঠে। রান্নাঘর থেকে তিন রমণী দেখে নিজেদের প্রাণ জুড়ায়। নিপা বেগম কেঁদে দিয়ে বলল, আপা, এরকম একটা হাসি খুশি মুহূর্তে আমার দেখার বহুদিনের ইচ্ছা। পূর্ণ মায়ের মাধ্যমে আজ তাও পূরণ হয়ে গেল। রূপসা একদম ঠিক নাম দিয়েছে, পূর্ণ। ও আসলেই আমাদের সংসারের পূর্ণতা। চাঁদনী বেগম কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়। এরকম হাসি খুশি বোনদের মধ্যে তারা দেখেনি। মনে মনে ধন্যবাদ জানায় পুনমকে। খেতে বসে পুনমরা। আজ পুনম বায়না ধরে রূপসার হাতে খাবে। মুক্তি গাল ফুলিয়ে বলল, তো আমি কি দোষ করেছি? পুনম উচ্ছ্বসিত হয়ে বলল, তাহলে এক কাজ করো, একবার এক লোকমা তুমি খাওয়াও, এক লোকমা রূপ আপু খাওয়াবে। তখন নিশা, রিমি, ঝিনুক বলল, তো আমরা কি বানের পানি ভেসে এসেছি? বনুদের দিকে তাকিয়ে রূপসা বলল, আচ্ছা, আজ আমি আর মুক্তা তোদের সবাইকে খাইয়ে দিব। ইয়ে! চারজন একসাথে উচ্ছ্বসিত হয়ে বলল। রূপসা মুক্তি চোখ জুড়ায়। বিড়বিড় করে আল্লাহর কাছে দোয়া চায় তাদের এমনি রাখার জন্য। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব 12। দ্বিতীয় পরিচ্ছেদ। ড্রয়িং রুমের পরিবেশ ভিন্ন। বাড়ির ছেলে মেয়েরা আজ উল্লাসে মেতেছে। পরশ পূর্বের ক্রিকেট ম্যাচ জিতেছে। রিশান, শিহাব, চন্দ্র বাদে সব ভাইবোন একত্রে আনন্দ করে চলেছে। মাগরিবের নামাজের পর সবাই জিতের উল্লাসের মেতেছে। রাত 7:30টার দিকে চলে আসে কামরুল সাহেবরা। তিন ভাই ড্রয়িং রুমে ঢুকেই অবাক হয়। তিন ভাই মুখে হাসি নিয়ে একে অপরের দিকে তাকায়। প্রায় কত বছর পর এমন হাসি খুশি পরিবার দেখতে পেল তারা জানে না। তিনজন প্রবেশ করে মুক্তি কামরুল সাহেবকে দেখে তার দিকে এগিয়ে যায়। বাবা, জানো আজ পূর্ব পরশ ওদের সিনিয়রদের হারিয়ে ম্যাচ জিতেছে। তাই? পারভেজ সাহেব বল, যে জিতেছে সে তো একবারও বলল না। পূর্ব বোনদের দিকে তাকায়। মায়ের কারণে বা বলা চলে রাজনীতির কারণে ছোট থেকেই পারভেজ সাহেবের সাথে পূর্বের মানসিক দূরত্ব ছিল। পূর্ব রূপসার দিকে তাকায়। রূপসা ইশারা করতেই পূর্ব মেডেলটা পারভেজ সাহেবের দিকে এগিয়ে দেয়। পারভেজ সাহেব ঝাপটে ধরে পূর্বকে। পরশ, পুনমের, আনিস সাহেবের জন্য মন খারাপ হয়। তারা মিস করছে তাদের। রান্নাঘর থেকে হতদন্ত হয়ে বের হয়ে আসে রেশমা বেগম। আম্মাজান, পরশ বাসায় চল, তোদের আব্বু এসে পড়েছে। দুই ভাই বোন খুশি হয়। সত্যি? মাথা নাড়ে রেশমা বেগম। চাঁদনী বেগম বাধা দিয়ে বল, আজ কারো যাওয়া হবে না, আজ আমাদের বাসায় থাকবি তো থাকবি। কি বুবু উনি? রেশমা বেগমকে আমতা আমতা করতে দেখে চাঁদনী বেগম ভাইকে ফোন করে ডাকে। আনিস সাহেব মানা করলেও শুনে না। অগতনে আনিস সাহেব হাজির হয়। তাকে গেইটে প্রবেশ করতে দেখেই পুনম পরশ দৌড়ে ঝাপটে ধরে। আব্বু! কলিজা ঠান্ডা হয় আনিস সাহেবের। কাল সারারাত ছটফট করেছে সে, মেয়েটাকে একদম দেখা হলো না। এবার সে নিশ্চিত করেছে মেয়েকে একটা ফোন কিনে দেবেন। পারভেজ সাহেব তাকিয়ে থাকে আনিস সাহেবের বুকে থাকা পুনমের দিকে। তা দেখে রূপসা, নিশা একসাথে বাবার বুকে মিশে। মেয়েদের ছোঁয়ায় ধ্যান ভাঙে তার।
এখানে সবাই আছে, তা তোমার গুণধর পুত্র কই? কামরুল সাহেবের কথায় চাঁদনী বেগম বললেন, পার্টি অফিসে আছে এখনো। ফোন দিয়েছিলাম, আসছে আধ ঘণ্টায় জানাল। পুরো বাসায় আজ রমরমা পরিবেশ, খাওয়ার সময় টেবিলে এক্সট্রা 2টা চেয়ার লাগিয়েছে। আনিস সাহেব মেয়েকে খাইয়ে দিচ্ছে। রেশমা বেগম শব্দ করে হাতের বাটিটা রাখলেন। আনিস সাহেব বুঝেন বেগম রেগেছে, তাকে আরও রাগাতে পুনমকে বল, শোনেন আম্মাজান, কাজ ধীরে ধীরে করা লাগে বুঝছেন, আর হিংসা হল পতনের মূল। তাও আবার বাবা মেয়েকে দেখে যদি হিংসা করে তাহলে তো। এবার আর থামানো গেল না। রেশমা বেগমকে তেড়ে এসে বলল, তাহলে কি না, তাহলে বলেন। পুনমের দিকে তাকিয়ে বল, এই মেয়েটা কাল এত করেও বলার পরে রাতে খায়নি, এখন তো ঠিকই বাপের হাত খাচ্ছে। টেবিলে খেতে থাকা সবাই খাওয়া বন্ধ করে তাদের দিকে তাকিয়ে আছে। আনিস সাহেব পুনমের দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলল, আম্মাজান, আপনি কাল রাতে খাননি কেন? ইট কিস ভেরি ড্যাড, আপনি জানেন আপনার না খেয়ে থাকলে কত সমস্যা হয়। ঠোঁট উল্টে তাকায় পুনম মিনমুনি করে বলল, সরি আব্বু, তুমি কাল ছিলে না তাই খাইনি। মেয়ের কথায় দীর্ঘশ্বাস ছাড়ে আনিস। পাশে বসা পারভেজ সাহেব পুনমের দিকে এক লোকমা ভাত এগিয়ে দিয়ে বলল, তাহলে এখন থেকে আব্বু না থাকলে এই বাবার কাছ থেকে খেতে কোনো অসুবিধা নেই তো? পুনম একবার পারভেজ সাহেবের দিকে তাকায়, একবার তার হাতের দিকে তাকায়। তারপর আনিস সাহেবের দিকে তাকালে সে চোখ দিয়ে সম্মতি দিলে লোকমাটা মুখে নেয় পুনম। ঠোঁটের কোণে হাসি রেখে টলমল চোখে তাকায় পারভেজ সাহেব। খেতে খেতে বল, যদি আমাকে বাগান সাজানোর জন্য একটা ফুলের চারা এনে দেন তো? অবশ্যই মেঝো আম্মাজান। আমার আম্মাজান চেয়েছে, আমি দিব না তা কি করে হয়? বিস্তর হাসল পুনম। নিশা গাল ফুলিয়ে বলল, তাহলে আমার স্মার্ট ওয়াচ চাই। আব্বু, আমার ক্রিকেট প্যাড চাই। পূর্ব ও নিশা বললে পারভেজ সাহেব হেসে বলল, তাহলে কাল আমার আম্মাজানদের নিয়ে শপিং এ যাব, তাদের যা যা লাগে সব আমার তরফ থেকে। দেখো ভাই, পকেট খালি হয়ে যাবে। মিরাজ সাহেবের কথা শুনে পারভেজ সাহেব হেসে বল, সারা জীবনে তো কামিয়েছি মিরাজ, আজ না হয় আমার মেয়েদের পিছনে খরচ করলাম। ফের ঝিনুক রিমির উদ্দেশ্যে বলল, আর না, আপনারাও কিন্তু রেডি থাকিয়েন। মুক্তি গলা খাকারি দিলে পারভেজ সাহেব বলল, বড়দের রেখে ছোটদের কি নিয়ে যেতে পারি? কতশত গল্প করতে করতে আজ খাওয়া শেষ করল। খাওয়া শেষে পুনম আবদার করল, আজ চাঁদের আলোয় বসবে সবাই। তাই পাটি নিয়ে সবাই ছাদের উদ্দেশ্যে গেল। চন্দ্র আসবে নেই, তাই চুপচাপ খেয়ে ঘরে চলে গেছে। রূপসা মুক্তি বললেও আসেনি। তবে ঘরে ঢুকে রূপালী থালার মতো উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে এই চাঁদের আলোয় জোহরাকে দেখার লোভ সামলাতে পারল না। ছাদে উঠে ধীর পায়ে ট্যাঙ্কির উপরে উঠে পড়ে। আনিস সাহেবের কোলে পুনম মাথা রেখে শুয়ে, তার দেখাদেখি রূপসা নিশা পারভেজ সাহেবের কোলে মাথা রাখে। তা দেখে মুক্তি ঝিনুক রিমিও তাই করল। সবাই মনোযোগ দিয়ে বাবাদের কৈশোরকালের গল্প শুনছে। কে বেশি দুরন্ত ছিল, কে বেশি কার গাছের আমার চুরি করেছে। তবে একটা কথা পারভেজ, আমাদের সবার মধ্যে কামরুল ভাই সদাই ভদ্র ছিল। এই কারণেই তো খালাম্মা তার কাছে ভাবির বিয়েই দিতে চায়নি। সত্যি আব্বু? পুনম অবাক স্বরে জিজ্ঞাসা করল। আনিস সাহেব হেসে বলল, কামরুল ভাই সবসময় ভদ্র হয়ে থাকত, পড়ালেখা ছাড়া তার আর কোনো দুনিয়া ছিল না। পারভেজ সাহেব হেসে বলল, তবে চাঁদনী ভাবি কিন্তু সেই দুনিয়ায় দখলদারি করেছিল। তাই বলেই তো আমার শান্তশিষ্ট ভাইটা ভাবির জন্য খালাম্মার সাথে একদফা ঝগড়া পর্যন্ত করে তাকে বিয়ে করেছে। মুক্তিও বাবার কোলে মাথা রেখে শুনছে। বাবার দিকে তাকিয়ে বলল, সত্যি বাবা? হেসে মাথা নাড়ে কামরুল সাহেব। মুক্তি তা দেখে খিলখিল করে হেসে দেয়। মেয়ের হাসি শুনে চাঁদনী বেগম লজ্জা পায়। মেকি রাগ দেখিয়ে পারভেজ সাহেব ও আনিস সাহেবকে বল, কি শুরু করেছিস তোরা? এখানে ছেলে মেয়েরা আছে। পরদিন সকালের ব্রেকফাস্ট করেই পারভেজ সাহেব ছেলে মেয়েদের নিয়ে রেডি হয় বের হওয়ার জন্য। তখনই রিশান ও শিহাব এসে বলল, মামু, এটা কোনো ঠিক করলা? ভাগ্নে রেখে শুধু মেয়েদের শপিং করিয়ে দিবা কেন? আমাদের যদি 2-4টা দাও, টাকা কি কম পড়ে যাবে? শিহাবের সাথে তাল দিয়ে রিশান বল, তাই বলে মামু, এইটা ঠিক করো নাই, ঘোর পাপ।
কথায় বলে মামু ভাইগনা যেখানে আপদ নাই সেখানে। তুমি জলজ্যান্ত আপদ নিয়ে বাইর হইতাছ ভাগ্নেগো একটু স্মরণ করবা না। রিশানের কথা শুনে ফুসে উঠল মেয়েরা ঝিনুক কোমরে হাত রেখে বল, মুখ সামলে রিশান ভাই কারা আপদ নেয়া। পারভেজ সাহেবের দিকে তাকিয়ে বল, ও মেজো বাবা আমরা আপদ। এই রিশান চুপ থাক আমার আম্মারা আমার লক্ষ্মী ওরা কোনো আপদ না। একটু বেশি আবদার তাদের এই যা। ফুসে ওঠে পুনম, কি আমাদের বেশি আবদার যাও তোমার থেকে কিছু চাই না। পুনমের দেখাদেখি সবাই তাই বলে। পারভেজ সাহেব মেয়েদের অনেক কষ্টে মানিয়ে বের হয় সাথে রিশান শিহাব। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব 13। দ্বিতীয় পরিচ্ছেদ। নিজেদের আঙ্গিনায় চারাগুলো রোপণ করে চলেছে তিনজন। পূর্ণ আম্মা, এই গাছটা দক্ষিণে দিলে ভালো হতো তোমার ঘরে হাসনাহেনা ফুলের ঘ্রাণ ভরে যেত। লাফিয়ে ওঠে পুনম পারভেজের কথায়। একদম ঠিক বলেছেন। বাধা দিয়ে আনিস সাহেব বল, বাবা হয় তোমার আম্মাজান তাকে বাবা ডাকতে অস্বস্তি কিসের। পারভেজ তড়িঘড়ি করে বাধা দিয়ে বল, থাক আনিস আপাতত সম্বোধনহীন থাকি বাবা ডাকার সম্বোধনটা না হয় আদায় করে নিব। না পারভেজ সম্পর্ককে সম্মান দিতে আমি শিখিয়েছি আমার মেয়েকে। কি আম্মাজান সে কি হয় তোমার? বাবা। পুনম মাথা নিচু করে বলল। পারভেজ মাটি হাতেই মেয়ের দিকে দৌড়ে আসে হাসি মুখে অশ্রুসিক্ত চোখে বল, কি বললি আমার বল মা। বাবা। পারভেজ সাহেব তাকে ঝাপটে ধরে। আনিস সাহেব দূর থেকে হাসে পুনম পারভেজ সাহেবের হাতের ফাঁকে আনিস সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসে। আনিস সাহেব দেখেছে যখন পুনম আনিস সাহেবকে আব্বু ডাকে তার সাথে নিজের আবদারের ঝুলি খুলে বসে তখন পারভেজ কাতর চোখে তাকিয়ে থাকে তাই আনিস সাহেব আজ মেয়েকে মেকি রাগ দেখিয়ে পারভেজের একটু কাছে আনো। তিন বাপ মেয়ের গালে কপালে মাটি লেগে আছে। রেশমা বেগম আর পরশ তাদের পিছনে দাঁড়িয়ে বিরক্ত ভূমিতে রেশমা বেগম বলল, হয়েছে তোমাদের বাপ মেয়েদের? নাকি আরও বাকি আজ এই মাটি নিয়ে বাড়িতে ঢুকলে খবর আছে? চোখ রাঙিয়ে বলল। পুনম হাত ঝেড়ে বলল, আম্মু হয়ে গেছে চলো। বলেই পুনম আগে আগে হাঁটা শুরু করে রেশমা বেগম আনিস সাহেবকে শাসিয়ে বল, বুইরা হচ্ছ এখনো মেয়ের সাথে বাচ্চামি গেল না। আর পারভেজ ভাই আপনিও কি এদের সাথে পাগল হয়ে গেছেন সেই কখন থেকে? আনিস সাহেব ও পারভেজ সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পারভেজ সাহেব নিচু স্বরে বলল, সরি বোন, আসলে অনেক দিন পর মেয়েটার সাথে সময় কাটাবার সময় পেলাম আর মেয়েটাও আবদার করল তাই ফেরাতে পারলাম না। গম্ভীর হয় রেশমা বেগম। চুপ থেকে বলল, আসুন ফ্রেশ হয়ে আজ আমাদের সাথে খাবেন দুপুরে। পারভেজ সাহেব হাসি মুখে মাথা নাড়ে। চারজন বাড়িতে ঢুকে। পারভেজ সাহেব গেস্ট রুমে ফ্রেশ হয় আর আনিস সাহেব নিজের ঘরে চলে যায়। খাওয়ার টেবিলে বসে আছে পুনম খেতে খেতে কিছু ভাবছে। তা দেখে পারভেজ সাহেব বলল, পূর্ণমা কিছু ভাবছ? কিছু না বাবা। বলেই খেতে শুরু করে। পুনমের ঘরে গোপনীয় মিটিং ডেকেছে পুনম। রিশান শিহাব রূপসা মুক্তি হা হয়ে পুনমের দিকে তাকিয়ে আছে। মুক্তি ঢোক গিলে বল, ভালো করে ভেবে দেখ পূর্ণ বিষয়টা কেমন দেখায় না এখন এই বয়সে। কেন আপু আমি ভুল কিছু বলেছি? ভালো থাকার অধিকার সবার আছে। এটা হয় না পুনম মেঝো বাবা রাজি হবে না। রূপসা তুই কিছু বল। চুপ থাকে রূপসা তখন রিশান বল, না এখন এটা কোনোভাবে সম্ভব না মামু রাজি হবে না। কেন হবে না ভাইয়া এতে দোষ কোথায়? এবার মুখ খুল রূপসা, হতে হবে রাজি সবারই ভালো থাকার অধিকার আছে আমার আব্বুরও আছে। নিশা রাগ করে বল, কিন্তু আপু সবাই কি বলবে? আমরা কারোটা খাই না পড়িও না নিশা আমরা আজ আছি কাল থাকব না তারপর পূর্বর বু কেমন হয় সেটাও জানি তাহলে। রূপসার যুক্তিতে হেরে যায় সবাই। তারা সব ভাই বোনেরা পুনমদের বাসায় থেকে বের হয় নিজেদের বাসায় গিয়ে কাজের মেয়ে মিনুকে বলে সবাইকে ডেকে আনতে। ড্রয়িং রুমে সবাই একত্রে হয় আনিস সাহেব ও রেশমা বেগমকে ডেকে আনা হয়। সকল ভাই বোন একসাথে দাঁড়িয়ে আছে একে অপরের দিকে তাকায়। একজন আরেকজনকে ইশারা করে বলতে। শিহাব রিশানের কানে কানে বল, রিশান পূর্ণকে বলতে বল। রিশান মুক্তির কানে কানে বল, মুক্তি পূর্ণকে বলতে বল।
মুক্তির রূপসার কানে কানে বলল, রূপ পুনমকে বলতে বল। রূপসা পাশে কানে কানে কিছু বলতে যাবে তার আগেই দেখে তার পাশে পুনম। পুনমের বাম পাশে বাকিরা। কামরুল সাহেব বললেন, কিরে তোরা এই বয়সে ঝকঝকাঝক ট্রেন চলেছে খেলা খেলতে শুরু করেছিস নাকি? সবাই এক সিরিয়ালে দাঁড়িয়ে আছিস। কিছু বলল না তারা। পুনম চোখ বন্ধ করে সাহস জোগায়। চন্দ্র জগ থেকে পানি গ্লাসে ঢেলে খেতে নিল ঠিক তখনই পুনম বলল, আমরা বাবার আবার বিয়ে দিতে চাই। ফিক করে চন্দ্রের মুখ থেকে পানি ফসকে পড়ল। কাশি উঠে গেল পারভেজ সাহেবের। বাকিরা বড় বড় চোখে পুনমের দিকে তাকিয়ে আছে। রেগে উঠল রেশমা বেগম, এত বড় সাহস হলো কি করে? কি বলছো তুমি? ভেবে বলছো তো? হলে আম্মু, এতে দোষ কোথায়? ওই মহিলার সাথে বাবার তালাক হয়েছে প্রায় ৩ মাস ইদ্যতের সময় ও শেষ, এখন সে বিয়ে করতেই পারে। তেরে গেল রেশমা বেগম ঝাড়ি দিয়ে বলল, তুমি চুপ থাকো। কি বুঝ তুমি সমাজ? চোখ বন্ধ করে চলে। জোহরাকে ঝাড়ি খেতে দেখে ভালো লাগল না চন্দ্র। সে এগিয়ে এসে বলল, এতে দোষ কোথায় মামি? আর কতদিন মেঝো বাবা একা থাকবে? একসময় তারও সঙ্গীর প্রয়োজন হতে পারে। তখন তার নিঃসঙ্গতা কাটাতে কাউকে লাগতে পারে। চুপ থাকে সবাই। রূপসা বলল, জীবনের অনেকটা বছর আমাদের আব্বু ওই ঠোক মহিলাটার সাথে কাটিয়েছে, সে থেকেও আমার আব্বুর সাথে ছিল না। এখন আমরা এমন একজনকে চাই যে আমাদের আব্বুর জীবনে সঙ্গ দিবে, তার পথ চলার সাথী হবে। চুপ চুপ, একদম চুপ রূপসা। পারভেজ সাহেব গর্জে উঠে। থেমে আবার বলে, কিছু বলছি না বলে মাথায় উঠে যাচ্ছ? যা খুশি তা বলেই চলেছ। কেঁপে ওঠে পুনম। রূপসা একজন আরেকজনের দিকে তাকায়। পুনম এবার ইমোশনালি ব্ল্যাকমেইল করার চিন্তা করে। রূপসাও ইশারা করে। তাহলে তুমি বলতে চাও আমার হতড্যাচেষ্টাকারীকে তুমি আজও ভালোবাসো? তুমি বলো তুমি আমার বাবা, তাহলে ওই মহিলাকে কিভাবে ভালোবাসতে পারো? পারভেজ সাহেব নজর ফেরায়। রূপসা এবার বল, সারা জীবনে যে তোমাকে এক বিন্দু ভালোবাসা দেয়নি তাকে এখনও কিসের ভালোবাসা? এবার নিশা বলল, তাই আমরা ঠিক করেছি আমাদের নতুন মা চাই যে আমাদের ভালোবাসবে। তার সাথে তাল মিলিয়ে পূর্ব বলল, জন্ম হতে মায়ের আদর পাইনি, আমারও এখন মায়ের আদর চাই। রিশান শিহাবের কানে কানে বলল, তাহলে ভাইবোনদের সংখ্যা বাড়বে ভবিষ্যতে। শিহাব ঠোঁট কামড়ে কিরমির করে বল, চুপ থাক বেয়াদব। আজ তুই ৫ মিনিটের বড় দেখে কিচ্ছু বলছি না, না হলে ঠেং দা করতি আমার। তাদের ঝগড়ার সমাপ্তি হয় চাঁদনী বেগমের কথায়। তিনি বললেন, কেন বাবা, আমি কি তোদের আদর ভালোবাসা দেইনি? পূর্ব এগিয়ে চাঁদনী বেগমকে জড়িয়ে ধরে কেঁদে বলল, বড়মা তুমি শুধু সম্বোধনে না, সত্যিই আমাদের বড়মা। আমাদের মা মায়ের ভালোবাসা তো তোমার কাছেই পেয়েছি। চাঁদনী বেগম পূর্বের মাথায় হাত বুলায়। তখনই মিরাজ সাহেব বলল, আমি ওদের সাথে একমত ভাইজান। আনিস সাহেব বলল, আমিও একমত দুলাভাই। পারভেজ এখন ছেলে মেয়েদের সাথে আছে, তাই বুঝতে পারছে না সবাই বড় হলে নিজেদের জীবনে বোধস্ত হয়ে পড়বে, তখন ওর একজন সঙ্গীর প্রয়োজন হতে পারে। ভেবে দেখ পারভেজ, আর কত ওই মহিলার কথা ভেবে থাকবি যে তোর জীবনে ধোঁকা ছাড়া কোনো অবদান রাখেনি। হেরে গেল পারভেজ সাহেব। সোফায় বসে পড়ল কামরুল সাহেব, কাঁধে হাত রাখে। পারভেজ সাহেব তাকায় কামরুল সাহেবের দিকে। ওরা সবাই তোর ভালোর জন্য বলছে পারভেজ। আমার ছেলে মেয়েরা সৎ মায়ের কাছে অবাঞ্ছিত থাকবে ভাইজান। কেন, আমরা আছি তো। পুনম তাড়াহুড়ো করে বল, কোনো অবাঞ্ছিত হব না, আমরা তো আমাদের চেনা পরিচিত একজনকেই মা হিসেবে আনব। সবাই বিস্ফোরিত চোখে পুনমের দিকে তাকায়। রিশান আবার শিহাবের কানে কানে বলল, এই মেয়ে চুপচাপ থাকলে কি হবে? ঘটে বুদ্ধি আছে। এর উপর ক্রাশ খাইলাম। বাঁকা হাসে শিহাব চন্দ্রকে ডাক দিলে। সবাই শিহাবের দিকে তাকায়। চন্দ্র রিশান খাইছে। শিহাবকে বলতে না দিয়ে মুখ চেপে বল, নাথিং সিরিয়াস ইউ গাইজ কন্টিনিউ। ভ্রু কুচকে তাকিয়ে থাকা চন্দ্রর দিকে মেকি হাসি দেয় রিশান। বিড়বিড় করে বল, ভাগ্যিস চাঁদ মামা রিওন্যাকশন দেয়নি, না হলে ক্রাশের জায়গায় বাঁশ খাওয়াই দিত। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব ১৪। দ্বিতীয় পরিচ্ছেদ।
পুনমের কথা শুনে সবাই হা হয়ে তাকিয়ে আছে। কি বলছে এই মেয়ে? আনিস বুঝল এই মেয়ে কয়েকদিন থেকেই আটসাট বেঁধে মাঠে নেমেছে। পারভেজ অসহায় চোখে সবার দিকে তাকায়, তবে কেউ তার দিকে খেয়াল করে না, সবাই পুনমের দিকে তাকায়। নিস্তব্ধতা ভেঙে নিপা বেগম প্রশ্ন করে, তুমি পাত্রী ঠিক করে রেখেছ? মাথা নাড়ে পুনম। খুশি হয় নিপা বেগম চাঁদনি বেগমকে বলেন, আপা ভালোই হয়েছে, এখন থেকে রান্নাঘরে ৩ জন মিলে গল্প গুজব করে রান্না করা যাবে। তবে ওই মেয়ে যদি রান্না না জানে তাহলে? চিন্তিত স্বর চাঁদনি বেগমের। যেন অচেনা রমণীটি রান্না না জানলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে চিন্তা নেই, আমরা শিখিয়ে নিব। তুমি মুক্তি রূপসা এদের পছন্দের খাবার বানানো শিখাবা আর আমি বাকিদেরটা। ভালো বলেছিস নিপা। ফের পুনমের দিকে তাকিয়ে বলে, পূর্ণমা তোর ঠিক করা পাত্রী ডান। হু ডান, ডানাডান ডান। বাড়ির সকলে হা হয়ে তাকিয়ে আছে। এই হল সংসারী রমণী, এদের কথা রান্নাঘরে শুরু, রান্নাঘরেই শেষ। পুনম কাল আমরা মেয়ে দেখতে যাব। চাঁদনি বেগমের কথা শুনে পারভেজ সাহেব ঢোক গিল। বলল, ভাবি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? পারভেজ সাহেবকে ঝাড়ি দিয়ে বলল, আরে তুমি কি বুঝবে, শুভ কাজে দেরি করতে নেই। ঝাড়ি খেয়ে মুখখানা চুপসে গেল পারভেজ সাহেবের। সকলে মুখ টিপে হাসল। গলা খাকারি দিয়ে পুনম বলল, বড়মা কাল কলেজ থেকে এসে সবাই যাব বিকালের দিকে, ওনার ঢাকার ঠিকানা নেই আমার কাছে। আচ্ছা। বাড়ির কতি যেখানে রাজি, আর কিছু বলার থাকে না তাই। সকলে আর সেই প্রসঙ্গে কথা বলে না। আনিস সাহেবকে কামরুল সাহেব বসায়। শুরু হয় জেন্টসদের চায়ের আড্ডা। চন্দ্র রিশান শিহাবের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে তাদের উপরে যাওয়ার ইশারা করল। বুকটা ধক করে উঠল রিশানের। ধোক গিলে শিহাবের দিকে তাকাতেই দেখে শিহাব দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। এখানে ক্লোজ আপের অড্যাক চলছে না। যে তুই দাঁত দেখিয়ে কাছে এসো গান গাইবি, আমি তোর কাছে চলে যাব। শিহাব জোরে হাসতে চায়, রিশান শিহাবের মুখ চেপে ওর গলা নিজের বাম হাত দিয়ে রাউন্ড করে বলল, চল চন্দ্র মামা ডাকেক, শুইন না আসি। চিলেকোঠার ঘরে খাটের উপর চন্দ্র বসে আছে, তার সামনে দাঁড়িয়ে আছে শিহাব রিশান। শিহাব ঠোঁট কামড়ে হাসি আটকাতে ব্যস্ত, আর রিশান বেচারা গোমরা মুখে দাঁড়িয়ে। ওই সময় কি বলতে নিলি শিহাব তুই? রিশান কি খাইছে? কিছু না। চন্দ্রের দিকে তাকিয়ে বোকার মতো হেসে বলল, কিছু না। চন্দ্র রিশানের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে শিহাবকে বলল, তুই বল। বড্যাটায় পুনমের উপর ক্রাশ খাইছে। বলেই আবার হি হি করে হেসে দেয়। চন্দ্র শান্ত চোখে তাকায়। উঠে দাঁড়িয়ে মিনি ফ্রিজটা খুলে ঠান্ডা হাওয়া বের হয়। রিশানকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে, এটা কি? ফ্রিজ। নেক্সট টাইম এমন কথা শুনলে জীবন্ত ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখব। গাল ফুলায় রিশান মাথা নাড়ে। চন্দ্র আবারও বলে, আমি তোর কি হই? ভাই, ব্রাদার, বস, বন্ধু। আমাকে কি ডাকিস? মামা চাঁদ মামা। তাহলে আমার বউ তোর কি হবে? মামি হবে। বলেই চুপ মেরে গেল রিশান। কাদো কাদো চোখে শিহাব ও চন্দ্রের দিকে চাইল। শিহাব পেট চেপে হাসতে হাসতে শেষ। এক্স্যাক্টলি। তো এখন থেকে প্রতি বেলা 10 বার করে আমার জোহরাকে মামি বলে সম্বোধন করার প্র্যাকটিস করবি। কিভাবে করবি? গাল ফুলিয়ে রিশান বলল, আমার মামি পুনম মামি। চাঁদ মামার বউ জিন্দাবাদ জিন্দাবাদ। হু গুড রিমেম্বার ইট। পুনম কলেজে এসেছে 2 দিন পর, আর আজ এসেই শুনে নয়ন হাসপাতালে, তাকে কে বা কারা যেন মেরে হাত ভেঙে দিয়েছে। তাই মিহি ঝিনুক রিমি পুনম ঠিক করে আজকে হাফ ক্লাস করে নয়নকে দেখতে যাবে। 4 জন নিজেদের কাছে থাকা কিছু কিছু টাকা মিলিয়ে ফলমূল নিয়ে নিল। আপাতত নয়ন বাসায়, তাই মিহিকে নিয়ে সেদিকেই গেল তারা। বিছানায় পা মেলে ব্যান্ডেজ করানো হাত কাঁধে ঝুলিয়ে বসে আছে নয়ন। মিহির তা দেখে কষ্ট লাগছে, কেন লাগছে বুঝতে পারে না। পুনমদের জন্য নাস্তা নিয়ে আসে নয়নের ফুপি সিতারা খান। পুনম তাকে দেখে মিষ্টি হাসি দেয়। সে পুনমকে দেখে অবাক হয়। পুনম, তুমি এখানে? জবিম ড্যাম, আমরা এখন ঢাকাতেই থাকি। আপনি এখন এখানেই কলেজে আছেন নাকি? নয়নদের কলেজে আছি।
মিষ্টি হাসে পুনম। ঝিনুক বলে, তুই ম্যামকে চিনোস পুনম? হুও আমাদের গ্রামে উনি হায়ার ড্যাথের ড্যাম ছিল। 6 মাস আগেই ট্রান্সফার হয় ড্যামের। টাইম ড্যাম ঢাকা চলে আসে। হাসে সিতারা খানম। পুনমের মাথায় হাত বুলিয়ে তার ভালো মন্দ জিজ্ঞাসা করে। পুনম ও খুব সুন্দর মতো জবাব দেয়। সাথে এও জানায় তারা এখন থেকে ঢাকাতেই থাকবে। অনেকক্ষণ গল্প গুজব করে তারা উঠে দাঁড়ায়। পুনমরা চলে যেতেই নয়নের দিকে তাকায় নয়নের ফুপি। ভ্রু নাচিয়ে কিছু বলতেই নয়ন পলক ঝাপটায়। মুচকি হাসে দুই ফুপি ভাইপো। অন্যদিকে নয়নকে দেখতে যাওয়ার কথা চন্দ্রর কানে চলে যায়। রাগে কিরমির করতে করতে বাড়িতে ফেরে চন্দ্র। ঘরে ঢুকেই ওয়েস্টকোট খুলে সফেদ শার্টের বোতাম খুলে। উপরের 3টা বোতাম খুলে শার্টের স্লিভ গুটাতে গুটাতে ঘর থেকে বের হয়। পুনম নিজের ঘরে তৈরি হচ্ছিল। একটু পরেই বাড়ির সকল রমণীরা পাত্রী দেখতে যাবে। রেশমা বেগম নিজের ঘরে তৈরি হচ্ছিলেন। পরশ গিয়েছে খেলতে পূর্বের সাথে। তাই বিনা বিঘ্নে পুনমের ঘরে চলে যায়। আয়নায় দাঁড়িয়ে হিজাবে পিন আটকাচ্ছিল পুনম। তার বাহু ধরে চন্দ্র সামনে ফিরাতে ব্যথা পায় পুনম। আহ! সূচক আর্তনাদ করে উঠে। চন্দ্র সেদিকে খেয়াল নেই। সে রক্তচক্ষু নিয়ে বল, তুই ওই বাস্টার্ডকে দেখতে গিয়েছিলি? অবাক হয় পুনম। কি বলছে চন্দ্র? কাকে বলছে বুঝে আসে না তার। সে চন্দ্রকে দেখে ভয় পায়। চন্দ্র আবার তাকে ঝাঁকিয়ে বলে, কি কথার উত্তর দেস না ড্যান, বল ওই নয়নকে দেখতে কেন গিয়েছিলি? ভয় পায় পুনম কোনো রকম কাপা স্বরে বলল, বন্ধু আমার, সে তো তাই। এই কিসের বন্ধু? তুই দেখিস না ও তোর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে, তা দেখিস না? আর ঢাকা এসেছিস বলেই কি ছেলে বন্ধু জুটানো লাগবে? কিরে কথা বলিস না কেন? জবাব দে। কেঁদে ওঠে পুনম। আজ পর্যন্ত কেউ তার সাথে এই টোনে কথা বলেনি। তাই তার ভয়ের পাশাপাশি খারাপও লাগছে। ফের যেন ওই নয়নের সাথে কথা না বলতে দেখি, তাহলে আগে ওই নয়নকে, তারপর তোকে দুজনকেই শায়েস্তা করব। মাইন্ড ইট। যেমন ঝড়ের বেগে এসেছিল তেমনি ঝড়ের বেগে চলে যায়। শুধু রেখে যায় ক্রন্দনরত পুনমকে, যে তার কথার আগা মাথা না বুঝেই কেঁদে চলেছে। রেশমা বেগমের ডাকে নিজের চোখ মুখ মুছে পুনম কিছু বলে না মাকে। তাহলে যে এতদিন পরে জোড়া লাগানো পরিবারটা আবার ভেঙে যাবে। আর পুনম জানে তার বাবা 1 মিনিটের জন্যও এখানে থাকবে না। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব 15। দ্বিতীয় পরিচ্ছেদ। টুকুর টুকুর চোখে পারভেজ সাহেব তার বাড়ির লোকদের দেখে চলেছে। তার বাড়ির লোকের হাবভাব দেখে মনে হচ্ছে বিয়েটা যেন আজই, এবং এটাই প্রথম বিয়ে। অস্বস্তি হচ্ছে পারভেজ সাহেবের নাতি নাতনি পালার বয়সে নাকি সে বিয়ে করবে। দাঁত কিরমির করে আনিস সাহেবের দিকে তাকালে দেখে আনিস সাহেব নিবিঘ্নে তার এক হাত চেপে ফোনে কথা বলছে। আনিস, হাত ছাড়। ছাড়া যাবে না, আপার আদেশ, তুই যদি পালিয়ে যাস। আশ্চর্যের শেষ পর্যায়ে চলে গেছে পারভেজ সাহেব। এই বয়স কি পালিয়ে যাওয়ার? দাঁতে দাঁত চেপে বল, কি বলছিস? খেয়াল আছে নিজের বয়সের, খেয়ালটাও কর। ইউ মিন আমি বুড়ো? তো কিছুদিন পর মেয়ে বিয়ে দিবি। দেখ প্রত্যেকটা মানুষের বয়স হলো একটা ইমোশন। তুই ইমোশনে হিট দিবি না বলে দিলাম। আর পরশু রাত থেকে তুই উধাও না হলে আজ তোকে কেউ ধরে বেঁধে রাখত না। বিরক্ত বোধ করলেন পারভেজ সাহেব। পরশু রাতে অফিসিয়াল কাজে গাজীপুর গিয়ে আর আসেনি, আজ সকালে এসেছে, তাও আবার আনিস সাহেব মিরাজ সাহেব মিলে ধরে এনেছে। সেই থেকেই তাকে রেডি করিয়ে মিরাজ সাহেব পাহারা দিয়েছে। এখন আনিস সাহেবকে বসিয়ে মিরাজ সাহেব গিয়েছে রেডি হতে। পুরো পরিবার রেডি হয়ে আসতেই দেখে ড্রয়িং রুমে শীলা ও রমিজ সাহেব উপস্থিত। চাঁদনী বেগমকে রমিজ সাহেব জিজ্ঞাসা করলেন, পারভেজ কই ভাবি? ওর ঘরে আনিসের পাহারায় বসিয়েছি। ফিক করে হেসে দিল পুনম। ওর দেখাদেখি সকলেই হেসে দিল। তবে শীলা বেগম গম্ভীর চোখে পুনমের দিকে তাকিয়ে বল, এখানে হাসার কি আছে? আমার ভাই সামাজিক মানুষ, সমাজ বুঝেই এসব থেকে দূরে থেকেছে, তবুও তোমাদের মাথায় যে এগুলো কোথা থেকে এসেছে আল্লাহ মালুম। থেমে গেল সবার হাসি। চাঁদনী বেগম গম্ভীর স্বরে বলল, পারভেজের থেকেও বয়স্ক লোকেরা বিয়ে করে শীলা।
আর ওরও জীবনে সুখী থাকার অধিকার আছে। জীবনের একটা সময় ওর একাকিত্বের সঙ্গী তুমি আমি কেউ হব না। কিছু বলল না। শীলা বেগম বিরক্তি নিয়ে বসে রইলেন। চন্দ্র, রিশান, শিহাব একসাথে নামে। তারা নামার পরপরই পারভেজ সাহেবকে নিয়ে নামে কামরুল, মিরাজ, আনিস ও রমিজ সাহেব। তারা নিচে নামতেই দেখে সবাই রেডি, তাদের জন্যই বসেছিল। চারজন পারভেজ সাহেবকে নিয়ে আলাদা গাড়িতে যায়। চাঁদনী বেগম সকল মেয়েদের নিয়ে আলাদা যায়। চন্দ্ররা আলাদাভাবে বের হয়। চন্দ্রদের সাথে পূর্বপর্শও আছে। গাড়িতে বসে আছে পুনমরা। রূপসা, মুক্তি, পুনম, নিশা, রিমি, ঝিনুক কি নিয়ে হাসাহাসি করছে। হঠাৎই পুনম একটু জোরে হেসে উঠতেই ধমকে ওঠে শীলা বেগম। এই মেয়ে, এত হাসি কিসের হোড্যা? মেয়ে মানুষের হাসির এত শব্দ কেন? থেমে যায় পুনম। রেশমা বেগম থমথমে মুখে পুনমের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, একটা কথা যেন না হয়, চুপচাপ থাকবে, না হলে এই মুহূর্তে বাড়িতে ফিরে যাব, মনে রাখবে। রূপসা, নিশা কারোরই পছন্দ হল না শীলা বেগমের কথা, তবে তারা অবাকও হয়েছে। তাদের ফুপি বরাবরই মমতাময়ী, তবে আজ এমন করছে কেন? রূপসা কিছু বলতে নিলে তাকে থামায় মুক্তি। এখন একটা শুভ কাজে যাচ্ছি, থাক, কোনো তর্কাতর্কি কথা লাগবে না। থেমে খেল রূপসা। কিছু বলল না। সারা রাস্তায় পুনম টু শব্দ উচ্চারণ করল না। 1 ঘণ্টা পরে গাড়ি থামে মেয়েদের বাড়ির সামনে। মেয়েপক্ষের ছেলে মেয়েরা তাদের আপ্যায়ন করে নিয়ে যায়। তারা ঢুকে দেখে পারভেজ সাহেবরা আগে থেকেই বসে আছে। আপ্যায়নের কোনো ত্রুটি রাখছে না মেয়েপক্ষ। সাবেক মেয়র ও রানিং এমপির বাড়ি থেকে রিশতা এসেছে, কারো খুশি যেন ধরে না। সবাই মেয়ের ভাই ভাবির সাথে গল্প করে। মেয়ের বাবা মা নেই, কয়েক বছর আগে মারা গিয়েছে। ভাই ভাবির কাছেই থাকে সে। পুনম, রিমি, ঝিনুক বন্ধুদের পেয়ে গল্প জুড়ে দিয়েছে। পারভেজ সাহেবের লজ্জা লাগছে, এই বয়সে এসে ন্যাংরা ছেলেদের মতো তাকে সাজিয়েছে আনিস সাহেব। সাদা পাঞ্জাবি পায়জামা, চোখে সুরমা দিয়ে, চুল আঁচড়ে জেল দিয়ে সেট আপ করে দিয়েছে। তা ভাই, এবার মেয়েকে আনুন পারভেজ ও দেখুক, কাজী সাহেব তো ইতিমধ্যে এসে যাবে। চাঁদনী বেগমের কথা শুনে পাত্রীর ভাই বোনকে আনতে পাঠাল। বাবা, নয়ন তোর ফুপিকে নিয়ে আয়। নয়ন নাম শুনে ভ্রু কুঁচকে ফেলে চন্দ্র। রিশান, শিহাব একে অপরের দিকে তাকায়। নয়ন, পুনমরা মিলে সিতারা বেগমকে আনে। মাথায় ঘোমটা দেয়া সিতারা বেগম সবার সামনে দাঁড়িয়ে সালাম দেয়। সালাম শুনে পারভেজ সাহেব মেয়ের দিকে তাকিয়ে আশ্চর্য হয়। অস্ফুট স্বরে বলে, সিতারা। আনিস সাহেব ও অবাক হয় সিতারাকে দেখে। পারভেজ সাহেবের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে অদ্ভুতভাবে হাসে। কামরুল সাহেব বলল, পারভেজ, সিতারার সাথে আলাদা কথা বলবি নাকি? পারভেজ নাম শুনে ভ্রু কুঁচকে সিতারা মাথা উঁচু করে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। পরক্ষণেই মাথা নিচু করে ফেলে। কামরুল সাহেবের কথায় পারভেজ সাহেব কিছু বলতে যাবেন, তার আগেই আনিস সাহেব বলল, না না দুলাভাই, পারভেজের কোনো কথা নেই, কাজী সাহেব আসলে ডিরেক্ট বিয়ে হবে। বলতে বলতে কাজী সাহেব এসে পড়ল। কোনো বাকবিতণ্ডার ছাড়াই বিয়ে সম্পূর্ণ হল। সবাই হেসে কথা বলছে। তবে 4 জনের চেহারা থমথমে। প্রথম রেশমা বেগমের। মেয়ের সাথে শীলা বেগমের ব্যবহার সে মানতে পারছে না। দ্বিতীয়, শীলা বেগম যে পারভেজ সাহেবের বিয়ে মানতে পারছে না। দ্বিতীয়, পারভেজ সাহেব যে এখনও বিশ্বাস করতে পারছে না সিতারা খানমের সাথে তার বিয়ে হয়েছে। আর চতুর্থ জন হচ্ছে চন্দ্র। তার ক্রোধ বর্তমানে মাথা চারা দিয়ে উঠেছে। তবে শিহাব, রিশান 2 পাশ থেকে আটকে রাখায় বসে আছে, না হলে সেই কখন উঠে গাদাম গাদাম করে কয়েকটি দিয়ে নয়নের হাসি মাখা আদলের বদল বিগড়ে দিত। কুল কুল চাঁদ মামা। রিশান কানে কানে বলল। শিহাব বলল, ঠান্ডা পানি খা, অন্তর্জ্বলনটা আপাতত নিভবে। চন্দ্র কিছু বলতে নিলে শিহাব ওর মুখে শরবতের গ্লাস মুখে চেপে ধরে। অগত নেয়া শরবত গিলতে হয় চন্দ্রর। খাওয়া দাওয়া শেষে বউ নিয়ে বাড়ি ফেরে সবাই। রেশমা বেগম আর থাকেনি পুনম পরশকে নিয়ে নিজেদের বাড়িতে। পুনম ও কিছু বলেনি, তবে পরশ বারবার জিজ্ঞাসা করেছে, কি হয়েছে আম্মু, সবাই ওইখানে কত আনন্দ করছে, আমরা এখানে থাকব। থমথমে গলায় রেশমা বেগম বলল, আগে নিজেরা একা ছিলে না, ছিলে তো তাহলে এখন কেন সবার প্রয়োজন হবে? পূর্ব আসে পরশকে ডাকতে। পূর্ব এসে ঠান্ডা গলায় বল, কেন মামি? আমাদের বাসায় গেলে কি হবে?
মুচকি হাসে রেশমা বেগম। পূর্বকে বলে, কিছু না বাবা, এমনিতে। তাহলে আমাদের বাসায় চলেন, সবাই বড় মা ডেকে পাঠিয়েছে, আব্বু রেগে আছে। সে কিরে কেন? তুমি আসো তো, বলেই রেশমা বেগমকে টেনে নিয়ে গেল। পিছু পিছু পুনম পরশ গেল। বাড়িতে ঢুকে সব স্বাভাবিক দেখে রেশমা বেগম পূর্বের কান টেনে ধরে। পূর্ব রেশমা বেগমকে ঝাপটে ধরে বল, আমার আপিকে আমার থেকে দূরে সরিও না মামি। পূর্বের মাথায় হাত বুলিয়ে ভিতরে যায় রেশমা বেগম। পুনম ভিতরে আসতেই তাকে রূপসা ছো মেরে নিয়ে যায় নিজের পাশে বসায়। রূপসার ঘরে সকল বোনেরা আড্ডা দিচ্ছে। হঠাৎই সিতারা বেগম বল, বেলা কই আনিস ভাই? থমকে গেল সবাই। সিতারা বেলার কথা জানে কিভাবে? আনিস জোরপূর্বক হাসে সিতারার দিকে তাকিয়ে বল, বেলার খবর আমি কিভাবে জানব ভাবি সাহেবা? ভ্রু কুঁচকে তাকায় সিতারা। বল, কেন আপনার সাথে না বেলার বিয়ে ঠিক হয়েছিল? চাঁদনী বেগম রাগত স্বরে বল, সিতারা তুমি নতুন তাই শান্তভাবেই বলছি। বেলার সাথে আমার ভাইয়ের কোনো সম্পর্ক নেই, আমার ভাইয়ের বউ এই যে রেশমা। কিন্তু ও তো রোজিনা ভা, থেমে গিয়ে বল, রোজিনার বোন। ওর সাথেই বিয়ে হয়েছে। আর কিছু বলল না সিতারা, তার মনে অনেক প্রশ্ন, যার উত্তর পারভেজ সাহেবকে জিজ্ঞাসা করবে ভেবে চুপ থাকে। চলবে।